মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে। এই বৈঠকের প্রধান ফলাফল হচ্ছে তারেক রহমান কঠিন চাপে পড়েছেন। কারণ এই বৈঠক কি আগে সেটা দেখতে হবে। প্রফেসর ইউনূস এই বৈঠক কেন করলেন? এই বৈঠক মূলত যে তারেক রহমান প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ব্যালেন্স করার জন্য, মেকআপ করার জন্য। তারেক রহমান দেখা করেছেন, তাহলে অন্যরা কেন নয়? এই জন্য গুরুত্বপূর্ণ সব দলকে ডাকছেন। এখন সব দল যে সমানে সমান তার একটা আলামত এটা। যদি প্রশাসন বিএনপির পক্ষে দালালি করছে, দ্যাটস ডিফারেন্ট, বাট ইউনূস সরকার চেষ্টা করছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার। অ্যাটলিস্ট আচার আচরণে বা এই ধরনের বৈঠকের মধ্য দিয়ে কিছুটা হলো সেটা স্পষ্ট হচ্ছে। এর আগে আমিরে জামাত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সাথে নিয়ে। এখন দেখেন এটার প্রভাব তারেক রহমানের উপর কি। বাস্তবে প্রেস রিলিজে এটা বলুক বা না বলুক, জামাতও তারেক রহমানকে অতিরিক্ত প্রোটোকল দেয়, অতিরিক্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জামাত আমিরে জামাতের জন্য সমান সুবিধা চেয়েছে, আমিরে জামাত এবং তারেক রহমানের। এনসিপিও সেম। এনসিপিও তারেক রহমানকে নিয়ে যে সরকারের লুতুপুতু, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য বলেছে, এবং নাহিদ ইসলাম তার জন্য সমান প্রোটোকল বা নিরাপত্তা দাবি করেছেন। দর্শক, এবং বিএনপির প্রতি যে পক্ষপাত করা হচ্ছে, প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রয়োজনে যদি সুষ্ঠু নির্বাচনের পূর্ণ পরিবেশ নিশ্চিত করা না যায়, এটা 22 তারিখ থেকে স্পষ্ট হবে, তাহলে এনসিপি প্রয়োজনে নির্বাচন করবে না। আর এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অর্থ হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না 12 ফেব্রুয়ারিতে। দেশ সেদিকে যাচ্ছে। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, বিএনপি মূলত এখন নির্বাচন চায় না। বিএনপি চায় নির্বাচনটা বানচাল হোক, তারপরে একটা 1-11 ঘটুক। আর সেই 1-11 ডেফিনেটলি 1-11 যে সংজ্ঞা কি এটা আগে বুঝতে হবে আপনাদের। 1-11 মানে মিলিটারি ব্যাকড সিভিলিয়ান গভর্নমেন্ট। আর বাংলাদেশের 1-11 খুসুসাত হচ্ছে ভারত নিয়ন্ত্রিত, আমেরিকা সাপোর্টেড। 1-11 প্রণব মুখার্জির বইতে আপনারা স্পষ্ট করেছেন যে এটা কিভাবে ভারত 1-11 সরকারকে অপারেট করত। এখন বিএনপি চায় এরকম একটা ভারত নিয়ন্ত্রিত 1-11 সরকার, যারা 2008 সালে যেরকম মেকানিজম করে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে জিতিয়ে দিয়েছিল, ওই রকম মেকানিজম করে জিততে চায় বিএনপি। ইউনূসের অধীনে ওইভাবে মেকানিজম করে জেতা কঠিন, কারণ প্রশাসন মোটামুটি সেট দিতে পারলেও সরকার পুরোপুরি সেট দিতে পারছে না, কারণ ইউনূস নিজে নিরপেক্ষ। এখন সরকার প্রধান নিরপেক্ষ হলে অন্য যত গ্রুপকেই বিএনপি ম্যানেজ করুক না কেন, ওভারঅল বিএনপির স্বার্থ বা বিএনপির যে ধান্দা, কারচুপি নির্বাচন কিংবা ভাগ বাটোয়ারা কিংবা মেকানিজম বা সূক্ষ্ম কারচুপি নির্বাচন, এটা করা কঠিন, অথবা এটা করা অসম্ভব বলা যায়। কিছু জায়গায় ভোট চুরি করতে, ভোট ডাকাতিতে সহায়তা করতে পারে, কিন্তু ওভারঅল একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দেয়া, যেটা 2008 সালে নির্বাচন হয়েছিল, যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছিল, জামাতকে 2টা আসন দিয়েছে অতি সূক্ষ্মভাবে। আপনি গাণিতিকভাবে প্রমাণ করতে পারবেন না 2008 সালে নির্বাচন কিভাবে কারচুপি হয়েছিল। এটা অতি গাণিতিক প্রমাণ লাগবে, ক্যালকুলাস ম্যাথ লাগবে, সাধারণ গণিত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। তো দর্শক, এইসব ক্ষেত্রেও ওভারঅল সব মিলিয়ে তারেক রহমান কঠিন চাপে পড়ছে। এবং সাকসু নির্বাচন নিয়েও কথা হয়েছে। সাকসু নির্বাচন নিয়ে যে তারেক রহমান মেকানিজম করছেন, বিএনপি আদালতের কাঁধে বন্দুক রেখে যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন, নির্বাচনের মতো একটা পবিত্র জিনিসকে বানচাল করছেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করছেন, এই জায়গায়ও ডেফিনেটলি কথা হয়েছে। তো দর্শক,
এই জায়গায় এনসিপি মানে বিএনপি যেটা চায়, নির্বাচন বানচাল হোক, 111 ঘটুক, তারপরে তারা ক্ষমতায় আসুক। কিন্তু এনসিপি তারা নির্বাচন করব না একথা কেন বলছে প্রয়োজনে? দেখেন, যদি নির্বাচনে কারচুপির সম্ভাবনার কারণে, বিএনপির কারণে নির্বাচন না হয়, তাহলে ইউনূস চলে যাবেন, 111 ঘটবে, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন না হলে যে সরকার থাকবে বা এই সরকার থাকবে, এতে বিএনপি আরো বেকায়দায় পড়বে, কারণ তখন চাঁদাবাজদের বিরুদ্ধে একটা অপারেশন চালানো হবে। অন্য কেউ এসে 111 ঘটিয়ে দিবে, মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আসবে, যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিবে, এনসিপি জামাত শিবির আঙ্গুল চুষবে। অতএব ইউনূসের পদত্যাগ হলেই, ইউনূস চলে গেলে বা 12 ফেব্রুয়ারি নির্বাচন না হলেই 111 ঘটবে, এটা মনে করার কোনো কারণ নেই। কোন সেনাপ্রধান কেউ কিচ্ছু করতে পারবে না। এখনো আমাদের আদালত যে কিভাবে ব্যবহৃত হয় এই ঘৃণ্য আদেশের মাধ্যমে, আমরা এই আদেশকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করি। সাক্ষ্য নির্বাচনে স্টে করার যে আদেশকে, এই আদেশ অবৈধ আদেশ, অযৌক্তিক আদেশ। জাতীয় নির্বাচন অনেকদিন পর, প্রচারণা শুরু হয়নি, তারেক রহমানের সফরও শুরু হয়নি, তার আগে সাক্ষ্য নির্বাচন, সমস্যাটা কি তাতে? আর তারেক রহমানের সাথে নির্বাচনের সম্পর্কটা কি? এটা তো হাসিনা মার্কা আচরণ। কোর্ট এই ধরনের অযৌক্তিক রায় দিচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই আইনিভাবে বিষয়টা সমাধান হবে। হাইকোর্টের এই রায়কে চেম্বার আদালত স্থগিত করবে এবং নির্বাচন হবে। আর বাকি যে বিষয়গুলো সেটা রাজপথে ফয়সালা হবে এবং প্রয়োজনে শিবির বা এনসিপি তারা জোরালো আন্দোলন করবে, তাদের সেই প্রস্তুতি আছে। যদিও বিএনপির একটা ফাঁদও এটা, যে আন্দোলন করুক, পরিস্থিতি ঘোলাটে করুক, তারপরে নির্বাচন বানচাল হোক, এটা বিএনপি মনে মনে চায়। কিন্তু শিবির যেহেতু সব বুঝে, তাদেরকে তো আর ওয়াক ওভার দিবে না। এই অনুষ্ঠির সাথে বৈঠকের এটারও একটা সম্পর্ক আছে এবং এই দিক থেকেও তারেক রহমান ডেফিনেটলি চাপের মধ্যে পড়বেন যে তুমি এই ঝামেলা করছো কেন বাংলাদেশে এসে? বাবা, তুমি লন্ডনে ছিলে, বাংলাদেশে এসে এখন আইন আদালত তোমার লোকজনের মাধ্যমে একটা ভেজাল করার চেষ্টা করছো, ঢুকিয়েছিলে এক অ্যাটর্নি জেনারেল, তাকে নিয়ে এখন নির্বাচন করাচ্ছ। আর সে অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে কিভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তিনি নিজেই ফাঁস করে দেন। আওয়ামী লীগের 2-4টা ভোট পাওয়ার কারণে আওয়ামী লীগের ভোট নিয়ে বাংলাদেশে যেতে যাবে না, এটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান, কার্যত বিএনপি আওয়ামী লীগ জোট হয়েছে বাংলাদেশে। সরকার পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে, কেউ যেন আইন অমান্য না করেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলছেন, নানান বিষয় বলেছেন। এক কথায় যদি বলা হয় সিসি ক্যামেরার আনা হবে, এটাও বলেছেন। তো সব মিলিয়ে যে আলাপ আলোচনা হয়েছে, এবং আমি কিন্তু ইউনূসের নিজের প্রেস লিস্ট থেকে পড়ে শোনালাম, যে খোলামেলা কথা বলছে তাতে তারেক রহমানের অবস্থা খারাপ। তারেক রহমান কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। গতকালকে এই যে আব্দুল্লাহ ওয়াল মিন্টু তিনি বলেন ব্লাডি সিটিজেন্স, হাসনাত আব্দুল্লাহকে বলেন, এবং যেই মানে জনগণের কাছে ভোট চাইবেন আপনি, সেই জনগণকে আপনি বলেন ব্লাডি সিটিজেন্স। এগুলো তো বিএনপির জনপ্রিয়তা আমি জানি না আসলে এরা কি কি করতেছে, আমি আসলে এখন আপনারা যদি মিন্টু সাহেবের ব্যাকগ্রাউন্ড না জানেন তাহলে তো এরকম হবে। মিন্টু সাহেব আমেরিকা গেছে কবে, ওই খবর জানে কেউ? কয়জন জানে? মিন্টু সাহেব একসময় আওয়ামী লীগ করতো না? হ্যাঁ, একসময় আওয়ামী লীগ করতো না, একসময় তো আওয়ামী লীগ করতো না না, ওগুলো অনেক পরে, আপনি এগুলো অনেক পরে কথা বলছেন। এগুলো 96 সালে পরে কার আলাপ করতেছেন আপনি, আর আমি আপনাকে আলাপ করতেছি শেখের আমলে। এই যে ন্যাশনাল ব্যাংকে যখন লাইসেন্স পায় জিয়াউর রহমানের আন্ডারে, ওই লাইসেন্সটা নেওয়া হয়েছিল মিন্টুকে দেখায়। কেন? তাহলে আবার শিকদার এখন করতে গাইলো? সবাই জানে শিকদারের ব্যাংক হলো ন্যাশনাল ব্যাংক, এটা কেমন হইলো? আপনি 80s এর যে কোনো ব্যাংকিং জগতের লোককে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে এই ব্যাংকটার লাইসেন্স নেওয়া হয়েছিল মিন্টুর নামে। এটা আমি এত থরলি জানি, আমরা কি বলবো আমি। কারণ আরাক আব্দুল আওয়াল আর এই আব্দুল আওয়াল মিন্টু জয়েন্টলি
আরেকটা কোম্পানির মালিক ছিল। ওই আব্দুল্লাহ আওয়ালের কোম্পানি একটা কম্পিউটার কোম্পানি ছিল যেখানে আমি চাকরি করতাম, এই জন্য আমি এত থরলি জানি। ও আচ্ছা, আপনি সাবেক এমপ্লয়ি। এবং এবং ওই যে টাওয়ার, অ্যাঙ্কর টাওয়ার, ইয়ের শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল। না শেরাটন না, জাপানিজটা, আরেকটা যে হোটেল হচ্ছে 5 স্টার। এনিওয়ে, ওর উল্টো দিকে যে ইয়েটা, যেখানে হংকং ব্যাংক ছিল আসলে আগে, হেডকোয়ার্টার যেখানে ছিল। হোটেল লা ভিঞ্চি অথবা কিছু একটা। না 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 না, লাভিঞ্চি তো ইয়েতে হয়ে গেল, ওদিকে চলে গেল, কারণ বাজার। কারণ বাজার চলে গেল। যাই হোক, ইয়ের ওই শার্ক ফোয়ারার মোড়ের কাছাকাছি যে হংকং ব্যাংকের টাওয়ারটা, ওই টাওয়ারটাই হলো আসলে এই দুই আওয়ালের হেডকোয়ার্টার ছিল। ওইটারই 10 তলায় এখনো বোধহয় মিন্টু সাহেবের সব ব্যবসার হেডকোয়ার্টার ওইটাই। ওখানে বসে সে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিল 96 সালে, এটা আলাদা। আবার এই 2007 সালে এই মিন্টু সাহেবের সমস্ত ব্যাংকের মালিকানা চোখ বন্ধ করে শিকদার সাহেবকে দিয়ে দেয়, কারণ অরিজিনাল ওটা শিকদার সাহেবের টাকা নিয়ে গেছিল। তো ওই 80s লাগবে না, ওই 70s লেট 70s ইয়ে যে আমেরিকা গেছিল, গিয়ে কি করতো এগুলার খবর কেউ জানে না, কেউ করবে না, ওগুলার খবর করেন না। শিকদারই বা কেমনে যুক্ত হলো, শিকদারের সাথে ইয়ের সম্পর্কটা কি, আওয়াল সাহেবের সম্পর্কটা কি, ওটা একটু খোঁজ করেন। কে করবেন না এগুলা, আপনারা উল্টা খালি খালি ন্যাশনাল ব্যাংকের অবস্থা খুবই খারাপ, টাকাই দিতে পারে না কাউরে। তো শিকদার সাহেব সবার আগে 400 কোটি টাকা এটা থেকে নিয়ে, বিনা কোনো কিছু বন্ড না নিয়ে এইটাই দিয়েছিল। তো এই যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হাসিনার হুকুমে দিয়ে দিয়েছিল, আমি নিশ্চিত করে জেনে বলতেছি আপনাকে আমি। এবং এটা গুলশান ব্রাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল 400 কোটি টাকা, এবং সেইটার প্রথম দিককার একেবারে ব্যাংক লুটপাটের প্রথম দিককার ঘটনা। সেইটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে, তখনও বাংলাদেশ ব্যাংক যথেষ্ট শক্তিশালী, তখন রাখাল বালক ছিল গভর্নর, সেইটা নিয়ে রীতিমতন ইনভেস্টিগেশন লাগাই দেয় বাধ্য হয়ে। আতিউর রহমান। আতিউর রহমান আমি থরলি জানি, তখন আমি কেবল দেশে ফিরছি। ন্যাশনাল ব্যাংকের সাথে শুনেন, ন্যাশনাল ব্যাংক যে গড়ে উঠছে এর 72টা ব্রাঞ্চের সঙ্গে আমি রিলেটেড এক সময় প্রফেশনাল কারণে, ওগুলা ডিটেল এখন যাইতেছি না। আবার বলে ভিতরে কি হয়েছে, কে কোত্থেকে কার কি সম্পর্ক, এগুলো সব জানি। তার ছেলে তাবিদ আউয়াল বিএনপি করলেও সে কিন্তু আওয়ামী লীগের আমল থেকে ফুটবল এই শতকে এগুলো বাইরে বেরিয়ে আসলো, ওই শতকে কোথায় ছিল এরা? আর এটার উত্তর কি? শিকদারকে দিয়ে দিল কার ব্যাংকটা? তারপরে আবার শিকদার তার মেয়েকে চেয়ারম্যান বানায়। এই যে 2007 সালে 111 গভর্নমেন্টের পরে এটাকে মেয়েকে চেয়ারম্যান বানিয়ে দিল, এটা কেমনে হলো? আপনি তো খবর রাখেন নাই আপনারা। আবার করোনার সময় দুই ভাই রণহক শিকদার, দীপু হক শিকদার প্লেন দিয়ে ভাগিয়ে দিল। হ্যাঁ, তাহলে শিকদারের ব্যাকগ্রাউন্ড কি দেখেন, ও তো হাবিলদার ছিল বিডিআর এর পাকিস্তান আমলে। ওগুলো থেকে খোঁজ করবেন না আপনি, খালি এখন মিন্টুকে দেখবেন, তাহলে তো হবে না। জি, এখানে বিএনপি যে অভিযোগ করেছে যে ব্যালট পেপারে আমাদের ধানের শীষ অনেক পরে, এই ব্যাপারটা তো আসলে মনে হয় যে মানে ভুল করেছে নির্বাচন কমিশন, বা এটা চেঞ্জ করবে বলে বোধহয় কথা দিয়েছে। আমি আমার দৃষ্টির মধ্যে ভুল শুদ্ধ দেখি না ভাই, কাউকে না কাউকে তো একটা কাগজের মধ্যে সবার প্রতীক দিতে গেলে কাউকে না কাগজের শেষে দিতে হবে নাকি? বিএনপি যেটা বলতেছে যে যেই কয়টা মার্কা ওইখানে দাঁড়াইছে শুধু এই কয়টা মার্কাই দেন, নামটা লিখে দেন। ঠিক আছে, তর্ক শেষ হয়ে গেছে আমি মনে করি। যখন ইলেকশন কমিশনার বলে আমরা নতুন করে ছাপাই দেবো, এটা কি না আপনার
তারপরেও কেন তাহলে তারা- এরপরও কারণ এরপরও তাহলে বিএনপি এটা নিয়ে তর্ক করতেছে কেন? এটা কি যথেষ্ট না? আর কি চায়? নাকি সে বলতে চাইবে যে ওই পেপারটার মধ্যে খালি সবগুলাতেই ধানশীষ থাকবে, আর কোন প্রতীক থাকবে না, এটা চাচ্ছে? দাদা আরেকটা যখন বিষয় আমি ইলেকশন বুঝলাম না। কমিশনার এই ফেজে এসেও কষ্ট করে হলেও রাজি হয়েছে, তো রাজি না হলে আপনি এটা নিয়ে তর্ক করতেন, রাজি হওয়ার পরে আবার এটাকে নিয়ে তর্ক বানাইতেছেন কেন? উত্তর নাই তো এটা। কত কথা খেয়াল রাখবেন, আমি কথা শুরু করছি কিন্তু মূলত দায়ীকে তার দিয়া দি, ওটা বলবেন না। হ্যাঁ আগান তারপরে। দায়ী হচ্ছে ইউনূস। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মনে হয় একটা বিশ্ববিদ্যালয় বাকি আছে, এখানে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার বাকিগুলা সব হয়ে গেছে, এখন এইটা ওই নির্বাচন কমিশন বলছে যে এই সময়ের পর থেকে আর কোনো সংগঠন নির্বাচন হতে পারবে না। তারপর ওরা আন্দোলন করছে মতো নির্বাচন কমিশন বলতে ঠিক আছে এটাই শেষ, এটাই তোমরা আসলে আইন কানুন মাইন না এই নির্বাচনটা হয়ে যাও। হঠাৎ করে বিএনপি কেন এই ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে বিরুদ্ধে গেল? কেন তারা এটা সামান্য বিশ্ববিদ্যালয়, যেটা প্রধান বিশ্ববিদ্যালয় না, অজপাড়াগের বিশ্ববিদ্যালয়, এটার একটা ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি সমস্যাটা কোথায়? সমস্যা আর কিছু না, সমস্যা ইস্যু আজকের মধ্যে তাকে ইস্যু পেতে হতো, এটা হচ্ছে সমস্যা। আর অরিজিনালি কালপ্রিট কিন্তু নির্বাচন কমিশন এই জায়গাটায়, খেয়াল রাখবেন। ইউনিভার্সিটি ইলেকশন গুলোর সাথে আপনার কি সম্পর্ক? ইলেকশন কমিশনার সিসি আপনার কি সম্পর্ক? এটি আপনার এখতিয়ার। ইউনিভার্সিটি গুলোতে ইলেকশন হবে কি হবে না এটার সাথে সিসির কি সম্পর্ক? এগুলো যদি সম্পর্কই মেনটেন করতে চান তাহলে আগে বললেন না কেন? আপনি ইলেকশন ডিক্লেয়ার করছেন যেই দিন থেকে, তার আগেই তো এগুলো শেষ করতে পারতেন। এই মাঝখানে এসে আপনি এখন একটা দুটো ইলেকশন বন্ধ করবেন মানে, তাহলে জগন্নাথ কলেজটা হতে জগন্নাথ ইউনিভার্সিটি হতে দিলেন কেন? প্রথম কথা এটা আপনার এখতিয়ারই না। দ্বিতীয়ত এখতিয়ার করতে গিয়ে কি করছেন, একটা পার্টির দিকে তাকায়, বিএনপির মুখের দিকে তাকায় ছেড়ে দিচ্ছেন, আবার জামাতের ধমককে আবার ফেরত আসছে। এই যে এই তো এই জন্য অরিজিনাল কি বললাম, ঘটনা এই ঘটনা যা কিছু ঘটতেছে আজকে সকাল থেকে এই সব কিছুর জন্য দায়ী হলো ইউনূস সাহেব। তার সওদাগরি বুদ্ধি, খুব বুদ্ধিমান মনে করে না নিজেকে, সব ম্যানেজ করে ফেলবেন উনি। সাহস থাকলে উনার বলা উচিত গতকালকে সকালে উনি কাকে কাকে ধমকাইছেন। তাকে ধমকাইছেন দাদা? না, এটা উনারে জিজ্ঞেস করেন কারে ধমকাইছেন। ওইটারই একটা আলো আপনারা দেখতে পাইছেন, সালাউদ্দিনও ধমকানো শুরু করছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। না কিন্তু দাদা আপনি তো আসল কথা বললেন না। তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চায় না, তারা আরেকটা পরাজয়ের ভয়। না 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 না, ইন্টারনাল কারণ, পলিটিক্যাল পার্টির দিক থেকে, পলিটিক্যাল পার্টির এটা নিয়ে যা ভাবনা সেটা এক জিনিস, কিন্তু ইলেকশন কমিশনের কোন দরকারই নাই পলিটিক্যাল পার্টি নিয়ে কি ভাবে তার খোঁজ নিতে যাওয়া। পলিটিক্যাল পার্টিগুলো ভাবে যদি জাতীয় নির্বাচনের পরে ইলেকশন গুলো হয় তাইলে আমি ওখানে জিতবো, কথা সত্যই তো। কারণ এখন তো দেখি না কি, না আমার কি লাভ, সবাই তো আছে, আমার কি লাভ? তাইলে যখনই ধরা যাক আগামী ইলেকশনে বিএনপি জিতে গেছে, এখন এরপরে যতগুলা ইউনিভার্সিটি ইলেকশন হবে সেগুলোতে বিএনপি জিতছে, ওরে মার, তাহলে তো ওই বিএনপি ভোট দিলে তো আমি মেলা সুবিধা পাবো, তো সবাই ওদিকে ভোট দিতে শুরু করবে। জামাত যদি জিতে সবাই জামাতকে ভোট দেওয়া শুরু করবে। সো ন্যাশনাল ইলেকশনের পরে এই সংসদ, ছাত্র সংসদ গুলো ইলেকশন হওয়ার অর্থ তাৎপর্য এটা। এখন এটা তো বহুবার চেষ্টা করছে বিএনপি দিক থেকে এই ডাকসু ইলেকশনটা যাতে না হয়, অরিজিনাল আর্গুমেন্ট ছিল এইটাই, কিন্তু যেটা পারে নাই শেষ মধ্যে হেরে গেছে এই জন্য যে ইলেকশন তখনকার সময়, ইলেকশন কবে হবে তারই কোনো হদিস নেই, তো ততদিন পর্যন্ত কেমনে আটকে রাখে, আর্গুমেন্ট পাওয়া যায় নাই। প্লাস
ইউনূস সাহেব দেখতে যাচ্ছিল, আচ্ছা মন মেজাজ কোন দিকে যাইতেছে দেশের, তার তো খবর রাখতে হবে। এই সব মিলে ইলেকশনটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে তো যা বিএনপি দেখছে যে তো বিরাট ভুল করছি আমি, এত কোনো মতে রাজি হওয়া ঠিক হয় নাই। আর ডাকসু যখন ছেড়ে দেওয়া হয়েছিল তখনই সাথে সাথে বাকিগুলার চিটাং, রাজশাহী আর জাহাঙ্গীরনগরটা ডিক্লেয়ার হয়ে গেছে, ফলে ওগুলোকেও বন্ধ করা যায় নাই। ফলে বিএনপি কে ডিজাস্টারাস সিচুয়েশনটা দাঁড়ায় দাঁড়ায় দেখতে হয়েছে। এরপর আক্কেল হয়েছে, তারপরে মনে করছে আচ্ছা জগন্নাথ, ওটা একটা মফস্বলী জিনিস, যেহেতু তারেক রহমান আসার পর একটু মনে করে যে জনপ্রিয়তা বাড়ছে, হয়ে যাবে। জগন্নাথটা হয়ে যাক। কিন্তু দেখা গেছে না, ওখানেও এই একই ট্রেন্ড। এখন তো মুখ বন্ধ হয়ে গেছে। এখন কিছু দেখেন, 21 তারিখে তারেক যাবে সিলেটে, আর 22 তারিখে বোধ হয় ইলেকশন, একদিন পরে। তো উনি সফর করার পরের দিন এখানে সন্ধ্যাবেলা চিৎকার করতে থাকে যে তারেক হেরে গেছে, বিএনপি হেরে গেছে, যে আমার মানে ছাত্র দল হেরে গেছে। দেখ কেমন দেখাবে ইলেকশনের আগে। এই এবার বুঝে যাচ্ছে ইকুয়েশন গুলা। এটা হচ্ছে বিএনপির ভাবিয়া করিও কাজ না আর কি। এটা আগে বলতে পারতো না, তারা আগে খেয়াল করে নাই। আর তারা ধরেই নিচ্ছে ভাই এগুলা যা হচ্ছে হোক, এগুলা ভুলে যাও, এগুলো নিয়ে যত আমরা কথা বলবো তত আমরা খালি ন্যাশনালিজমটা হইতে দেন না, তারপর দেখবো সব কেমন হয়। আর তত পর্যন্ত যাই হোক, এগুলো নিয়ে বেশি কথা বলো না। খালি ন্যাশনাল ইলেকশনটা হইতে দেন, খালি হ্যাঁ, একটা বার। এই তো, না না না, এইটাই তো, ওই যে এখনই নির্বাচন চাই, ম্যান্ডেট 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 ছাড়া রাজনৈতিক আন্দোলন কেমনে করেন আপনি দেখেন, মেলে কিনা মেলে। আপনার তো ম্যান্ডেট নাই, আপনি তো অবৈধ সরকার, আপনি একটা নির্বাচন দিয়ে দেন। এটা তো ম্যান্ডেট খুশরু। কি খসরু? ম্যান্ডেট খসরু। ম্যান্ডেট খুশরু সব কিছুর ভিতরে সে ম্যান্ডেট আনতেছে। ইন্ডিয়া বলতেছে দেখেন 3 মাস হয়ে গেছে আপনি এখনো ক্ষমতায়, হ্যাঁ আপনি তো তত্ত্বাবধায়ক সরকার, 3 মাস হয়ে গেছে, জান গিয়া এখনই নির্বাচন, এখনই নির্বাচন। সবগুলো তো একই শুরুতে এখান থেকে আসতেছে।